আজকে আমরা যে টপিকসে যাব আগেই বলে দেই, এই টপিকসটার নাম হচ্ছে রিলেশনস। আমরা কম্বিনেশন করব, তারপরে রিলেশন খুঁজে খুঁজে বের করব। এই রিলেশন অনেকগুলো প্রকার হয়ে গেছে, অনেকগুলো আছে। এর ভেতর থেকে বেসিক 6টা আমরা শিখব। এই রিলেশনগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রিজনিং প্রোগ্রামিং, রিজনিং প্রবলেম সলভিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে এর ব্যবহার আছে। এছাড়াও তোমার হচ্ছে রিলেশন আরো একটা জায়গায় কম্পাইলার কনস্ট্রাকশনের মধ্যে লাগে, কম্পাইলার ডিজাইনের সময় এই রিলেশনগুলো লাগে। এই রিলেশনগুলোর মধ্যে বেসিক যে কয়েকটা আমরা পড়বো, তার একটার নাম হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ রিফ্লেক্সিভ, আর একটাকে বলা হয় ইররিফ্লেক্সিভ। তারপর আছে সিমেট্রিক, অ্যাসিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক, এরপরে রয়েছে এটা কয়টা লিখেছি 5টা, আর একটা ট্রানজিটিভ। এই 6 ধরনের রিলেশনটা আমাদের দরকার। এই রিলেশনগুলো করতে হলে তোমাদের আগে যে জিনিসটা লাগবে সেটা অলরেডি সবাই জানো আশা করি। যেমন আমি এখানে লিখলাম a 1 2 3, এইটা দ্বারা কি বুঝিয়েছি? আমি এটা কি লিখেছি? এই সেটের মধ্যে সেট লিখেছি, এই একটা সেট লিখেছি যার 3টি উপাদান দিয়েছি 1 2 3। আচ্ছা, আমরা কার্টেশিয়ান প্রোডাক্টের নাম শুনেছি সবাই? কার্টেশিয়ান প্রোডাক্ট বা গুণজ, কার্টেশিয়ান গুণজ, কার্টেশীয় গুণজ ক্লাস 9 10 এর জেনারেল ম্যাথের মধ্যে সেটের অধ্যায় ছিল। কার্টেশীয় গুণজ, ওটাকে কার্টেশিয়ান প্রোডাক্ট বলে। এই কার্টেশিয়ান প্রোডাক্টটা কি মনে আছে? কারো কারো কি মনে আছে? মনে না থাকলে ভুলে যাও, এখন তো শিখতে হবে। কার্টেশিয়ান প্রোডাক্ট এটাকে প্রকাশ করা হয় এভাবে, যেমন এ কার্টেশিয়ান প্রোডাক্ট বি। এই ক্রস চিহ্ন যেটা আমরা মাল্টিপ্লিকেশন বুঝি, এইখানে এটা মাল্টিপ্লিকেশন না, এইখানে এইটাকে বলা হয় এ কার্টেশিয়ান প্রোডাক্ট বি। এই সিম্বলটার নাম হলো কার্টেশিয়ান প্রোডাক্ট। এই কার্টেশিয়ান প্রোডাক্টের রেজাল্টগুলো অলওয়েজ হয় পেয়ার বাই পেয়ার, এবং তাদের সেপারেট হয় কমার সাহায্যে। পেয়ার বাই পেয়ার হয়, এই পেয়ারটাকে ডিনোট করা হয় প্যারেনথেসিসের সাহায্যে। সেপারেট করা হয় একটা পেয়ার থেকে আরেকটা পেয়ারে, সেপারেট করা হয় কমার সাহায্যে। এবং সবশেষে যেহেতু এই পেয়ার দ্বারা সেট গঠন হয়, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে রাখতে হয়। যেমন এইখানে আমরা যদি আরেকটা সেট নেই বি, এবং এর উপাদান যদি নেই আমরা 2 3 সাপোজ, তাহলে হচ্ছে এ একটা সেট বি একটা সেট, এবং এই দুইটা সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট এ ক্রস বি বা এ কার্টেশিয়ান বি। এইটাকে আমরা লেখার সময় এইভাবে লিখি, এ হচ্ছে 1 2 3 কার্টেশিয়ান প্রোডাক্ট, বি হচ্ছে 2 3। এরপরে যখন এই কার্টেশিয়ান প্রোডাক্টের আমরা প্রোডাক্ট তৈরি করি, তখন সিস্টেম হচ্ছে এইটার ফার্স্ট এলিমেন্ট এই বাকিগুলোর সাথে পেয়ার গঠন করবে, পরবর্তী সেটের বাকিগুলোর সাথে। সো পেয়ার গঠন করবে 1 এই 2, এই 1 এই 2। এইটাকে পেয়ার করা মানে হচ্ছে প্যারেনথেসিসের মধ্যে লিখতে হয়, এরপরে কমা, আবার এই 1 দ্বারা পরেরটাকে 1 3। এইখানে যতগুলো উপাদান থাকবে, এই সেটে যত উপাদান থাকবে, এ সেটের একটি উপাদান দ্বারা
বি সেটের সকল উপাদান কর্তৃক একটা করে করে পেয়ার হবে। তার মানে এইটা 1 দ্বারা এখানকার সকলগুলো পেয়ার হয়ে গিয়েছে, কমা, তাহলে 1 শেষ, এরপরে 2 দ্বারা করলে হবে 2 আবার হবে 2 3, এরপরে 2 শেষ 3, তার মানে হবে 3 2, তারপরে হবে 3 3। আর কিন্তু অপশন নেই, আর কোনো অপশন নেই। সো এইটাকে যদি আমরা সেট আকারে প্রকাশ করে দেই, এইটাকে বলা হয় কার্টেশিয়ান প্রোডাক্ট। এটাকে বলা হয় কার্টেশিয়ান প্রোডাক্ট, এটাকে বলা হয় কার্টেশিয়ান প্রোডাক্ট। কার্টেশিয়ান প্রোডাক্ট, এই কার্টেশিয়ান প্রোডাক্ট কিভাবে বের করা যায় সবাই কি বুঝতে পেরেছি? সাপোজ ধরো এরকম দেওয়া হলো একটি সেট পি যার উপাদানগুলো এ সি ডি। এখন বলা হলো এই পি সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট কত, মানে ফাইন্ড দ্য কার্টেশিয়ান প্রোডাক্ট অফ সেট পি। এখন প্রশ্ন হচ্ছে এখানে একটি মাত্র সেট আছে, দুইটি নাই। একটি সেটেরই যখন কার্টেশিয়ান প্রোডাক্ট করা হয় তখন সে নিজেই ডাবল বার হয়ে যায়, অর্থাৎ পি ক্রস পি, অর্থাৎ প্রোডাক্ট হবে পি কার্টেশিয়ান প্রোডাক্ট পি। তার মানে এখানে লিখলে হবে এ সি ডি কার্টেশিয়ান, পুনরায় এ সি ডি। যখন নিজেই নিজের সাথে কার্টেশিয়ান হয় তখন হয় নিজেই ক্রস নিজেই। ঠিক আছে, এইখান থেকে এখন প্রোডাক্টটা বের করতে পারবে না তোমরা? কিভাবে বের করব? প্রথমে আমরা এটা প্রথম উপাদান, এর প্রত্যেকটা উপাদানের সাথে পেয়ার গঠন করব। তাহলে এখানে হবে এ কমা এ, এ কমা সি, এ কমা ডি। আচ্ছা, এরপরে আসো সি দ্বারা, নিচে লিখলাম সি কমা এ, সি কমা সি, সি কমা ডি। দেখো আমি এইভাবে নিচে লিখতেছি এই কারণে এতে আমার লিখতে সুবিধা হচ্ছে। এক লাইনে লিখেছি এটাও রাইট, এটা আমার লেখার সুবিধার্থে আমি কমা দিয়ে নিচের লাইনে যে লিখছি এটাও রাইট, তবে এইটা লিখতে বেশি সুবিধা। ঠিক আছে, আমরা এইটাকে বেশি ফলো করব। তার মানে এখানে লিখতে পারি হচ্ছে ডি কমা এ, ডি কমা সি, ডি কমা ডি। এই পুরো অংশটাকে আমরা যদি এখন প্যারেনথেসিসের মধ্যে দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেই তাহলে হয়ে যাবে হচ্ছে ব্রেস, কার্লি ব্রেসের মধ্যে যদি দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট। তার মানে কি তোমরা কার্টেশিয়ান প্রোডাক্ট করতে পারবা? জি স্যার। এ ক্রস বি দিলেও হবে, আর শুধু এর কার্টেশিয়ান প্রোডাক্ট বের করতে বললে করতে পারবা, পারবা না? জি স্যার। শিওর? জি স্যার। আচ্ছা, ওকে। এখন তোমরা তোমাদের খাতায় এই কাজটা করবা, এটা মুছে দিলাম। না স্যার, উপরেরটা স্যার। আচ্ছা, উপরেরটা আগে মুছে দিই। এখন তোমাদের কাজ হচ্ছে, এখন তোমাদের কাজ এ সেটের উপাদান আমি 1 2 3 4 করে দিলাম। তাহলে এই সেটের কার্টেশিয়ান প্রোডাক্ট অর্থাৎ এ ক্রস এ, এইটা তোমরা তোমাদের খাতায় বের করো এইটার স্টাইলে, লাইন বাই লাইন করে। আমিও একটু লিখি এখানে, তাহলে লেখা যায় হচ্ছে 1 1 1 2 1 3 1 4। আচ্ছা দেখো, এইবার আমি এ ক্রস এ এর মানগুলো লিখে নিলাম না, এতে কিন্তু দোষের কিছু নাই, দেখা যাবে। কিন্তু লিখে তোমরা নিও যারা একেবারে নতুন, নাহলে আবার কনফিউজ তৈরি হতে পারে। ঠিক আছে, লিখে নিও। তাহলে এটা গেল। এরপরে আমরা এখানে লিখবো তাহলে 2 1 2 2 2 3 2 4। বোর্ড থেকে দেখে লিখতে যেও না, ভুল হবে। বুঝতে পেরেছো, নিজের খাতায় নিজে লিখে ফেলো। আর যদি এখানে বোর্ড থেকে দেখে দেখে প্রত্যেকটা পেয়ার লিখতে যাও ভুল হবে। তোমাকে লজিক বুঝিয়ে দিয়েছি, তুমি নিজেই নিজের খাতায় লেখো, পরে আমার বোর্ডের সাথে মিলায় নেবে। এই তো কাজ। লেখা শেষ? জি স্যার। আমি একটু লিখে নিই। 3 1 3 2 3 3 4, এরপরে হচ্ছে 4 1 4 2 4 3 এবং 4
আচ্ছা, এইটা কি নিশ্চিত যে আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট বের করতে পারবো সবাই? খুব বেশি কঠিন? ওকে ভাই, তোমাদের কি সাবসেটের কথা মনে আছে? যে সাবসেট কি? সাবসেট কি? উপসেট। কার? কোনো একটা সেটের যতগুলো উপসেট হতে পারে সেটাই তার সাবসেট। ঠিক আছে? এই সাবসেট কোনো কোনো সময় নিজেই নিজের সাবসেট হতে পারে। যেমন আশফাকের সাবসেট আশফাকি হতে পারে। এটা হচ্ছে 13 ব্যাচ, তাই না? 14 আচ্ছা, 14 ব্যাচ ইএফ সেকশন। তো ধরো 14 ব্যাচ ইএফ সেকশনের মধ্যে এই ক্লাসে তোমরা 40 জন আছো। এই 40 জন মানে টোটাল। এই 40 জনের থেকে যে কোনো 5 জনকে নিলেই একটা সাবসেট হবে, যে কোনো 7 জনকে নিলেও সাবসেট হবে। যদি 40 জনকেও নেই তাও সাবসেট হবে, একজনকে নিলেও সাবসেট হবে, ফাঁকা সেট নিলেও সাবসেট হবে। অর্থাৎ অনেকগুলো সাবসেট তৈরি করা সম্ভব। তার আগে আসি, এই যে আমরা এ ক্রস বি কার্টেশিয়ান প্রোডাক্ট বের করছি, যখন আমরা এ ক্রস বি করব, সেট হচ্ছে এলিমেন্ট 4টা। এই যে এ সেটের এলিমেন্ট 4টা, এইটা দেখেই বলে দেওয়া যেতে পারে এ ক্রস এ টোটাল কতগুলো পেয়ার হতে পারে। কিভাবে বুঝবো 16টা? 4 into 4। যদি হতো প্রথমে লিখেছিলাম এ সেটের উপাদান 3টা ছিল, বি সেটের উপাদান 2টা ছিল, তখন দুইটার ক্ষেত্রে হবে 4টা। না, 2 to the power n। যখন এ সেটের ক্ষেত্রে ছিল 1 2 3 আর বি সেটের ক্ষেত্রে ছিল 2 3, তখন হতো কয়টা? কিভাবে বুঝলাম? 3 to 3। এই অংশটাকে যদি আমরা m মনে করি, এই অংশটাকে যদি n মনে করি, অ্যাকচুয়ালি m ক্রস n টোটাল হচ্ছে 6। m means টোটাল নাম্বার অফ এলিমেন্ট অফ সেট A, আর একইভাবে n হচ্ছে টোটাল নাম্বার অফ এলিমেন্ট অফ সেট B। তো এই m n এদের এলিমেন্টের সংখ্যা গুণন করলে টোটাল কতগুলো পেয়ার পাওয়া যাবে তা জানা যায়। তার মানে এখানে যেহেতু 4টা আছে আর এখানে নিজেই নিজের সাথে করছে, তাহলে 4 into 4 দ্যাট মিন্স 16টা পাওয়া যাবে। আমরা কিন্তু পেয়ারও পেয়েছি 16টা। ক্লিয়ার? যদি তোমরা কখনো যে সকল জায়গাতে এমএসসি অ্যাডমিশনের ক্ষেত্রে টেস্ট দিতে হয়, যেমন ধরো বুয়েটে গেলে, ঢাকা ইউনিভার্সিটি গেলে, রাজশাহী ইউনিভার্সিটিতে গেলে, বা ডুয়েটে গেলে তোমাদের অ্যাডমিশন টেস্টের মাধ্যমে এমএসসি দিতে হয়। এই সকল পরীক্ষায় এই কোশ্চেনগুলো থাকে। বিশেষ করে কোনো একটা সেটের কতগুলো কার্টেশিয়ান প্রোডাক্ট হতে পারে, এই ধরনের প্রশ্ন থাকে। একটা সেট দিয়ে দেয় আর তার টোটাল কতগুলো পসিবল কার্টেশিয়ান প্রোডাক্ট হতে পারে সেটা ফাইন্ড করতে হয়, অর্থাৎ m into n এর সাহায্যে বের করতে পারি। সবাই কি বুঝতে পারতেছি? এখন আসো, এইখানে 16টা প্রোডাক্ট পেয়েছি। এই 16টা প্রোডাক্ট থেকে আমি শুধু এই 1 1 যদি একটা পেয়ার নিই, যদি আমি এখানে নিলাম 1, 1 একটা পেয়ার, এই পেয়ারটা কি এই a ক্রস এর সাবসেট না? সাবসেট। আচ্ছা, আমরা যদি এরকম নিতাম যে 1, 1 এরপরে নিতাম হচ্ছে 2, 3, এটা নিলাম, এটাও কি এই a ক্রস এর সাবসেট না? এটা তো বুঝতে পারতেছে যে সাবসেট। ওকে, এখন কথা হচ্ছে এইখানে 16টা পেয়ার থেকে এই রকম সাবসেট কতগুলো করা পসিবল, টোটাল কতগুলো সাবসেট হতে পারে, এটা বের করার নিয়ম হচ্ছে টু দি পাওয়ার m into n। তাহলে দেখো এইখানে m into n কত আছে আমাদের? কিসের 6? 4 into 4 16। দ্যাট মিন টু দি পাওয়ার 16তে যত হয় ততগুলো সাবসেট তৈরি করা পসিবল। বুঝাইতে পারছি? তার মানে হচ্ছে এইখানে সাবসেট আমি এভাবে লিখেছি, তুমি যদি লেখো 1 1 2 2 3 3 4 4, এটা নিয়ে একটা দাও, তাহলে সেটাও একটা সাবসেট। অর্থাৎ আমি বলছি এরকম যে 1 1 2 2 2 3 সরি 3 3 আবার 4 4, এর নিজেই এই a ক্রস এর একটা সাবসেট বলা যায় না? আচ্ছা, এইগুলোকে আমরা একটা সাবসেট বলছি। সো সেট মানে কি? অবশ্যই এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করতে হবে, তাই না? যেহেতু সেট বলেছি, এই যে যতগুলো সাবসেট তৈরি হচ্ছে, এরকম কতগুলো সাবসেট হবে?
টু দি পাওয়ার 16 পর্যন্ত, মানে অনেক হবে কিন্তু, তাই না? এই প্রত্যেকটা সাবসেটকে বলা হয় এক একটা রিলেশন। একটা কার্টেশিয়ান প্রোডাক্টের যতগুলো সাবসেট হতে পারে, এক একটা সাবসেট হচ্ছে এক একটা রিলেশন। তো রিলেশন যেহেতু, এটাকে আমরা প্রকাশ করতে পারি রিলেশন R1, এটাকে প্রকাশ করতে পারি R2, এটাকে প্রকাশ করতে পারি R3, এইভাবে কত দূর পর্যন্ত পারি? n সংখ্যক পর্যন্ত পারি। তাহলে রিলেশনের ডেফিনেশনটা যদি আমি বোঝার চেষ্টা করি, তাহলে বুঝবো কিভাবে? কোনো সেটের যতগুলো কার্টেশিয়ান প্রোডাক্ট হয়, ওই কার্টেশিয়ান প্রোডাক্টের সম্ভাব্য যতগুলো সাবসেট হতে পারে, যেমন এইখানে যদি সেটের এলিমেন্ট হয় 4, সাবসেট হতে পারবে টু দি পাওয়ার 16, এতগুলো রিলেশন বিল্ড করা সম্ভব। বুঝাইতে পারছি? আবার দেখো, আমি একটা রিলেশন লিখলাম R4, এটা দিলাম শুধুমাত্র ফাঁকা সেট, এটাও A ক্রস A, এই কার্টেশিয়ান প্রোডাক্টের একটা সাবসেট, এটার একটা রিলেশন। একটা রিলেশন R5 ইকুয়াল টু লিখলাম A ক্রস A, R5 রিলেশন হচ্ছে A ক্রস A, A ক্রস A মানে হচ্ছে এই 16টা পেয়ারই আমি এখানে লিখেছি। বুঝতে পারছি? তাহলে A ক্রস A নিজেই নিজের একটা রিলেশন। বুঝতে কি পারতেছি সবাই? স্যার R5 একটু বলুন তো। আমি একটা রিলেশন R5 কে লিখলাম A ক্রস A, A ক্রস A মানে কি? A ক্রস A মানে হচ্ছে এই 16টা পেয়ার এখানে লিখেছি, ঠিক আছে? মানে নিজেই নিজের সাথে পেয়ার হতে পারে, ফাঁকা সেট সাবসেট হতে পারে, আই মিন রিলেশন হতে পারে, একটি উপাদান নিয়েও হতে পারে, যে কোনো। এখানে 16টা উপাদান আছে, 16 বার যদি নাও 16টা রিলেশন হবে, 2টি করে নাও রিলেশন হবে, 3টা নিলে রিলেশন হবে, 4টা করে নিলে রিলেশন হবে, 15টা নিলেও রিলেশন হবে, তাই না? এখানে ম্যাক্সিমাম 16টা পর্যন্ত না যায়, 16টা নিলে তো A ক্রস A হয়ে যাবে। বুঝাইতে পারতেছি? তার মানে এভাবে তোমরা রিলেশন করতে পারো। যদি একটা সেট X হয় আর তার এলিমেন্ট গুলো হয় A B C, এই সেটের টোটাল আরেকটা সেট Y, এটাতে নাম হচ্ছে C আর D। এই দুইটা সেটের কার্টেশিয়ান প্রোডাক্টের টোটাল পেয়ার কতগুলো হতে পারবে? বুঝতেই পারতেছি যে এখানে 3টা, এখানে 2টা, অর্থাৎ 3 × 2 দ্যাট মিন্স 6। তাহলে টোটাল সাবসেট কতগুলো হতে পারবে? টু দি পাওয়ার 6। এই টু দি পাওয়ার 6 সংখ্যক সাবসেট মানে টু দি পাওয়ার 6 সংখ্যক রিলেশন। বুঝাইতে পারছেন? তাহলে রিলেশন কিভাবে তৈরি হচ্ছে সেটা তো বুঝে গেছি। এখন আসতে হবে এই যে রিলেশন এতগুলো টু দি পাওয়ার 6 সংখ্যক, টু দি পাওয়ার 16 সংখ্যক যে রিলেশন হতে পারে, এই এক একটা রিলেশন এই 6টার মধ্যে কোনটা? যেমন এই R1 রিলেশনটা এই 6টির মধ্যে একটিও হতে পারে, দুটিও হতে পারে, তিনটিও হতে পারে, চারটি হতে পারে, পাঁচটি হতে পারে, 6টি হতে পারে। একইভাবে R3 এই যে সাবসেটটা, এই যে রিলেশনটা, এই রিলেশনটা এই 6টির মধ্যে যে কোনো একটিও হতে পারে, দুটিও হতে পারে, তিনটিও হতে পারে, চারটি হতে পারে, 5টা হতে পারে, 6টা হতে পারে। আইডেন্টিফাই করতে হবে এই সাবসেট, এই R3 রিলেশনটা হুইচ টাইপস অফ রিলেশন। কোশ্চেনে সাধারণত তোমাকে একটা সেট দিয়ে দেওয়া থাকবে, যেমন এই সেটটা দিয়ে দেওয়া থাকবে, এই সেটের এগেইনস্টে এই রিলেশনগুলো আমি তোমাকে দিয়ে দিয়েছি, এ সেট দিয়েছি এবং এ সেটের সম্ভাব্য রিলেশন এই 5টা আমি তোমাকে দিয়ে দিয়েছি। এখন প্রশ্ন করা হচ্ছে ফাইন্ড আউট দ্য গিভেন রিলেশন হুইচ টাইপস অফ রিলেশন অফ দ্য গিভেন রিলেশন, এরকম আর কি। যে রিলেশনগুলো দেওয়া হয়েছে সেগুলো ওই 6টার এগেইনস্টে আইডেন্টিফাই করতে হবে। আর যখন এটা আইডেন্টিফাই করতে যাবা তখনই কিন্তু তোমাদের এই পেয়ারটা করে দেখাইতেই হবে, এটা করে দেখাতে হবে। মানে এটা আমি দিয়ে দিয়েছি, এরপরেও এটা কেন করে দেখাইতে হবে? কারণ হচ্ছে আমি যদি কোশ্চেনের মধ্যে R6 রিলেশনটা এইভাবে লিখতাম 1, 2, তারপর হচ্ছে 3, 1 এবং 5, 1, এই আমি লিখে রাখছি R6 রিলেশন, এবং এই R6 রিলেশনের ক্ষেত্রে আমি পেয়ারটা লিখেছি, এই রিলেশনটা
এই সেটের কি সাবসেট নো স্যার নয়, কেননা এই যে লাস্ট একটা পেয়ার লিখেছি যেটা আউট অফ এই রেঞ্জ। তার মানে হচ্ছে আমি কোশ্চেনে এই রিলেশনগুলো দেওয়ার পরেও তোমাকে অবশ্যই এই কার্টেশিয়ান প্রোডাক্টটা করে দেখতে হবে আমি যে রিলেশনগুলো দিয়েছি তার প্রত্যেকটা পেয়ার এই প্রোডাক্টের মধ্যে আছে কি না। যদি থাকে তাহলে নিশ্চয়ই 6টার ভেতরে আইডেন্টিফাই করা সম্ভব, আর যদি না থাকে তাহলে আমাদের কি করতে হবে, এই যে এই রিলেশনটা এই কার্টেশিয়ান প্রোডাক্টকে স্যাটিসফাইড করে না, সাপোর্ট করে না, জাস্টিফাই হয় না। দ্যাট মিনস তোমাকে এই R6 রিলেশনের ক্ষেত্রে আইডেন্টিফাই করা খুবই ইজি যে R6 রিলেশন ইজ নট সাপোর্টেড বাই A ক্রস A কার্টেশিয়ান প্রোডাক্ট A, তার মানে এটা সাপোর্ট করে না বলে দিলাম, তার মানে এটা নিশ্চিত যেটা অনায়াসে আইডেন্টিফাই করা হয়ে গেল। এখন আসলে এইগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এইগুলো আইডেন্টিফাই করতে গেলে এই 6টা রিলেশনের 6টা সূত্র আছে, সূত্রটা যদি বুঝতে পারো তাহলে পরে তার পক্ষে বের করাটা কঠিন হবে না। বুঝাইতে পারছি? একটু পজ করো। এখন আসো এইখানে আমরা দেখো লিখলাম A, A পেয়ার belongs to R। এই পুরো এই লেখাটা তো বুঝতে পারতেছো যে A, A পেয়ার এটা একটা পেয়ার belongs to R, অর্থাৎ এই পেয়ারটা রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত হবে। এই পুরো জিনিসটাকে সুন্দরভাবে প্রকাশ করা হয়। আচ্ছা এটি তো লিখছো তাই না? আমি একটু মুছলাম। হ্যাঁ লিখলাম, এই যে একটা সিম্বল দিলাম এটাকে উল্টা করে লিখলাম, এইটার মানে হচ্ছিল অল। এইটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাষায় বলা হয় অল। আর যদি এই যে ইটাকে উল্টা করে লেখো, উল্টা করে যদি লেখো এটাকে বলা হয় এক্সিস্ট, মানে এক্সিস্ট করছে, বিদ্যমান আছে। ঠিক আছে? আর এইটার মানে হচ্ছে ফর অল, ইংরেজিতে হচ্ছে ফর অল। তো এইখানে বলতে চাচ্ছি সকল এর ক্ষেত্রে তার পেয়ারটা সেম হবে। A, A মানে হচ্ছে এর মান 1 হলে A এর মানে 1 1 হবে, 2 হলে 2 2 হবে, 3 হলে 3 3 হবে, 4 হলে 4 4 হবে। যদি এরকম কোন একটা পেয়ার রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত হয় অল সকল ক্ষেত্রে, তাহলে পরে সেটা রিফ্লেক্সিভ। তাহলে সেটা রিফ্লেক্সিভ। প্রথমে আসো R1 রিলেশনে এখানে যে পেয়ারটা আছে এটা কি A, A সেম মনে হচ্ছে না? এখানে আছে একটি উপাদান ফর অল, সবগুলোই বোঝা যাচ্ছে। তাহলে R1 রিলেশনটাকে কি রিফ্লেক্সিভ রিলেশন বলা যায়? বলা যায় অ্যাজ পার ফর্মুলা। এটা ফর্মুলাই এটা। ঠিক আছে, তাহলে কি এটাকে বলা যায়? R2 এটাকে কি রিফ্লেক্সিভ রিলেশন বলা যাবে? কেন বলা যাবে না? এইখানে A, A এই পেয়ারটা সাপোর্ট করছে না, অর্থাৎ সূত্র অনুসারে হচ্ছে না। দ্যাট মিন্স এইটা রিফ্লেক্সিভ রিলেশন, এটা নট রিফ্লেক্সিভ রিলেশন। নট রিফ্লেক্সিভ মানে এই না যে ইরিফ্লেক্সিভ হবে, এটা জাস্ট নট রিফ্লেক্সিভ। আচ্ছা এইটা কি রিফ্লেক্সিভ? এটা দেখো রিফ্লেক্সিভ হচ্ছে 1, 1, 2, 2, 3, 3, 4, 4। দ্যাট মিন্স আমাদের যে ফর্মুলা রিফ্লেক্সিভ সেটাকে সাপোর্ট করে। সো R3 অবশ্যই এটা রিফ্লেক্সিভ রিলেশন। তাই বুঝতে পারতেছো? শুধু লেখার সময় পরীক্ষার খাতায় কিভাবে লিখবা? এইভাবে লিখবা যে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা অফ রিফ্লেক্সিভ রিলেশন R1 relation is reflexive. According to the formula of reflexive relation, R2 relation is not reflexive. Clear? According to the reflexive formula, R3 relation is reflexive. बस এই সেন্টেন্সটাই খালি লেখা। ঠিক আছে? R4 এটা কি রিফ্লেক্সিভ? ভেবে চিন্তে आंसर দিবা।
ফাঁকাই এটা রিয়েল নাম্বার তো না। আসলে আমি এখানে একটা জিনিস বলি, এইখানে আমি নাম্বার দিয়ে লিখেছি তাই রিয়েল নাম্বার বুঝে গেছি। এইখানে যদি আমরা এইখানে আসলে কি রিয়েল নাম্বারও হতে পারে, ক্যারেক্টার মানে আলফাবেট হতে পারে, সিম্বল হতে পারে, মানে এইখানে এইটা দ্বারা যে শুধু অলওয়েজ রিয়েল নাম্বার তা না, মানে আমাদের সেট গঠনে তো এবিসিডি দিয়েও হয়। আবার চাইলে আমরা মানুষের নাম ইউজ করতে পারি, আশফাক কমা অয়ন কমা আলী, তাই না? এইটা দিয়েও তো আমরা সেট গঠন করতে পারি। ওই সেটের ক্ষেত্রে ওই সেমই জিনিস হবে। আই মিন ওইখানে বোঝানো হচ্ছে যে এইখানে হচ্ছে এমন এমন উপাদানগুলো হবে যেগুলো ধরে এক্সিস্ট করে, ওই কার্টেশিয়ান প্রোডাক্টের মধ্যে এক্সিস্ট করে। ঠিক আছে, আর একটু স্পেসিফাই করে দিলাম। দ্যাট মিনস আমরা এইটার ক্ষেত্রে এখন কি বলবো, যে এটা কি রিফ্লেক্সিভ হবে? ভেবে বলো। সিম্বল আমাদের সেটের সাথে তো ফাঁকা সেট আছে কেন? ফাঁকা সেট তো পৃথিবীর সকল সেটের মধ্যে বিদ্যমান। ওটা লেখাও যায়, না লিখলেও চলে। সকল সেটের মধ্যে ফাঁকা সেট বিদ্যমান। আসলে দেখো এই সেটটা আমি লিখেছি, তাই না? আমি যদি এইভাবে লিখতাম, কোনো এলিমেন্টই নেই স্যার। আমি যদি এইভাবে লিখতাম, এই লেখার ভিতরে কি কোনো পার্থক্য আছে? ফাঁকা সেট 100 বার ফাঁকা সেট লেখো, সিম্বল লেখো, মানেই হচ্ছে ফাঁকা। একবার লেখার 100 বার লেখা তো মিনিং একই হবে। তার মানে কি এইটা আর এইটা লেখা একই কথা। তো এইটার এইটা লেখা যদি একই হয়, এখন বুঝতে সুবিধা হচ্ছে যে এটা রিফ্লেক্সিভ কিনা। এটা রিফ্লেক্স যদি হয়, এটাও রিফ্লেক্সিভ। বুঝতে পারতেছি? বেশি হার্ড মনে হচ্ছে? তোমার নাম কি? নাহিদ? রাদিফের মনে হচ্ছে মন খারাপ, মনে হয় রাতে কারোর সাথে ঝগড়া হয়েছে, পড়াশোনা একটু কনসেন্ট্রেট কম মনে হচ্ছে। রাদিফ মন খারাপ, ঘুমাওনি ঠিক মতো নাকি? ঘুম না হওয়ার কারণ কি বুঝছো? ফাঁকা সেট বিদ্যমান। তাহলে এটাকে কিভাবে প্রকাশ করব? আবার আমি যখন এখানে লিখেছি আমি বলতেছি এইটার মধ্যে আছে, অথচ এখানে খুঁজলে দেখো সিম্বলটা নেই, কিন্তু বাট বিদ্যমান। রাইট, অ্যাকচুয়ালি এটা আসলে ইউনিভার্সাল মতন কিছু না যে এখানে এরকম ফিক্সই রাখতে হবে যে কোন সময় এইটা ইউজ করব, কোন সময় এটা, কোন সময় এটা, কোন সময় এটা। এটা কোনো রুলস আমার জানার মধ্যে নাই। আমি জানি যে অল আর থাকে। তাহলে এই কার্টেশিয়ান প্রোডাক্ট তাহলে ষোলোটা কি হবে? অ্যাকচুয়ালি সারা ওয়ার্ল্ডে ইউনিভার্সাল ভাবে ফাঁকা সেট বিদ্যমান। ওটাকে মেনশন করার আমরা প্রয়োজন মনে করা হয় না, ওটাকে কাউন্ট করা হয় না, কারণ ফাঁকা মিন্স ওই সেটের ওইটার কোনো উপাদানই নাই। যেমন তুমি যদি লেখো 1, এই মানে এই সেটের উপাদান একটি, সেটা হলো 1। আর ফাঁকা সেটে আমরা বুঝি যে আসলে কোনো উপাদানই নেই, ওই কোনো উপাদান নেই, সেটাকে এইভাবে প্রকাশ করলে আবার বলবো যে উপাদান একটা না, এটা কোনো উপাদানই নেই। ওইটাকে প্রকাশ এখন উপাদান নেই, এটা প্রকাশ করবো কি করে? সিম্বল হচ্ছে এরকম, তাছাড়া আর কিছু না। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমি কিছুই নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা যে রিফ্লেক্সিভ হয় বুঝতে পারছো? R5 এখানে লিখেছি এই ক্রসে, এটা কি রিফ্লেক্সিভ? এটা রিফ্লেক্সিভ হতে পারে না। এইটা কি রিফ্লেক্সিভ? অ্যাকচুয়ালি এটা রিফ্লেক্সিভও না, নট রিফ্লেক্সিভও না। এটা কি? এটাকে আমার বলতে হবে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন অফ রিলেশন, this relation R6 relation is not supported by the given Cartesian product. এই কার্টেশিয়ান প্রোডাক্ট দ্বারা এই R6 রিলেশনকে স্যাটিসফাইডই করা যায় না। দ্যাট মিন্স এটা আউট অফ রেঞ্জ। এটা না রিফ্লেক্সিভ না নট রিফ্লেক্সিভ, কোনোটাই না। বড় কথা এই রিলেশনের ক্ষেত্রে এ সাপোর্টই করে না। বুঝাইতে পারছি কেন করে না? এর একটা উপাদান রয়েছে 5,1, এই গ্যাপটা হয় না। বুঝাইতে পারছি? এই জিনিসটাকে চাইলে এইভাবে লিখতে পারো, দেখো R6 রিলেশন নট বিলংস টু A cross A। R6 রিলেশন নট বিলংস টু A cross A, এই শব্দটাও যদি লিখতে পারো এইটুকু ভাবে, তাহলেও না। অ্যাকচুয়ালি R6 আমরা এই 6টার কোনোটাই না। কোনোটাই না বলতে আসলে বোঝাচ্ছে যে সে আসলে এই প্রোডাক্টের সাপোর্টই নেয় না, মানে আউট অফ রেঞ্জে থাকে।
ইনভ্যালিড, এক কথা ইনভ্যালিড। নট বিলংস টু দ্বারাই বোঝাইছি যে এই প্রোডাক্টের মধ্যে সে নাই। ক্লিয়ার? বুঝতে খুব বেশি কঠিন হচ্ছে তোমাদের? আরেকটু ইজি করে বলা লাগবে? আচ্ছা আসো, রিফ্লেক্সিভ গেল। ইরিফ্লেক্সিভ মানে হচ্ছে এই রকম বোঝায় যে এ কমা এ, এইখানে সিস্টেমটা হচ্ছে নট বিলংস টু, সেটা রিয়েল নাম্বার হোক, সেটা আলফাবেট হোক, সেটা সিম্বল হোক, যাই হোক না কেন, এটা ফর অল এর ক্ষেত্রে নট বিলংস টু হইতে হবে, অর্থাৎ এ কমা এ থাকা যাবে না। তার মানে কি বাকিগুলো থাকতে পারবে। তো প্রথমেই আসো R1, এটা কি ইরিফ্লেক্সিভ? এটা কি ইরিফ্লেক্সিভ? এটা ইরিফ্লেক্সিভ নয়। দ্যাট মিন্স আমরা বলবো নট ইরিফ্লেক্সিভ। ক্লিয়ার? আচ্ছা, R2 কি ইরিফ্লেক্সিভ? R2 কেও আমরা ইরিফ্লেক্সিভ বলতে পারছি না, কারণ হচ্ছে এইখানে 1,1 আছে, তাই তো? এইটাতে এক্সিস্ট হওয়া যাবে না, এইটা এটাও হবে না। এই সেটটা, ফাঁকা সেটটা, এটা কি ইরিফ্লেক্সিভ? এটাও ইরিফ্লেক্সিভ না। এইটা, এটাও না, এটা তো যায় না। তার মানে যদি আমরা একটা রিলেশন ধরা যে এইরকম লিখতাম, 2 3 আছে না? আছে। তারপরে হচ্ছে 3 2 আছে না? আছে। তারপরে হচ্ছে 4 3 আছে। এইটা যদি আমরা একটা রিলেশন দিতাম R7, এইটা কি ইরিফ্লেক্সিভ বলতে পারতাম? এইটা কিন্তু ইরিফ্লেক্সিভ হয়ে যেত। খেয়াল করছো? এইটা কিন্তু ইরিফ্লেক্সিভ হয়ে যেত। তার মানে কি রিফ্লেক্সিভ আর ইরিফ্লেক্সিভের মধ্যে পার্থক্য সবাই বুঝতে পেরেছো? বাবা স্যার R6 কেন দিল না, R7 কেন দিল? R6 করে না, R7 এক্সিস্ট করে, যে কারণে একটা রিলেশন আমরা তো বুঝতে পারতেছি। বাইজিৎ, তোমার নাম কি? সাগর। আর তোমার নাম? রিয়া। সাগর আর সৌদি আরবের রাজধানী, মানে সৌদি আরবের রাজধানী কোন সাগরের পারে অবস্থিত? এই মাইন্ড করলেন না তো? তাহলে সাগর বুঝতে পারতেছে? রিয়া কঠিন মনে হচ্ছে একটু? এই 6টা সূত্র এখনো বললামই না, এখনই কঠিন মনে করতেছে? কেবল তো সবচেয়ে ইজিটা বলে গেছি। এইগুলোর মধ্যে ইন জেনারেলি এই দুইটা এবং তৃতীয় সিমেট্রিক, এইগুলো ইজি। লাস্টের দুইটা, লাস্টের 3টা ধরো। লাস্টের মানে যেটা 4 নম্বরে, এটা হচ্ছে মিডিয়াম, আর 5 আর 6 হচ্ছে একটু মাথা খাটাইতে হবে। এর মধ্যে ট্রান্সিটিভের ক্ষেত্রে একটু বেশি মাথা খাটাইতে হয়, আর পরীক্ষায় সাধারণত ওই 3টের ভিতর থেকে 5 মিনিটস ঠিক আছে। কারণ হচ্ছে এটা খুবই সিম্পল, যে তুমি যদি ম্যাথমেটিক্যালি ভাবে সূত্র কেউ ভুলেও যাও, লিখতে পারতেছো না আমি যেভাবে লিখছি, তাতেও কিন্তু সমস্যা নেই, কিন্তু তুমি যদি লজিক বুঝতে পারো হয়ে যাবে। যেমন রিফ্লেক্সিভের ক্ষেত্রে মনে রাখতে হবে, পেয়ার যদি সমান হয় 1,1 অর্থাৎ a, a এক্সিস্ট করে, তাহলে সেটা রিফ্লেক্সিভ। আর যদি a, a এক্সিস্ট না করে, এ রিফ্লেক্সিভ। খুব সিম্পল। সিমেট্রিক, সিমেট্রিকের ফর্মুলায় বলা হয় যে a, b থাকবে এবং এবং এটা কি কনজাংশন না? আচ্ছা, a, b থাকবে এবং b, a ও থাকবে। a, b থাকবে অবশ্যই, সাথে সাথে b, a ও থাকতে হবে। এই কথাটার মানে দ্বারা বোঝানো হচ্ছে যদি 1,2 এক্সিস্ট করে, তার মানে অবশ্যই 2,1 ও এক্সিস্ট হতে হবে।
ক্লিয়ার সবাই? জি স্যার। এইখানে লক্ষণীয় এটা কিন্তু a, a না, এটা a, b, দ্যাট মিন্স এটা ডিফারেন্স, এটা ডিফারেন্স। আর এইটারই বিপরীতটাও থাকতে হবে। 2, 3 যদি থাকে তাহলে 3, 2 থাকতেই হবে, তাহলেই সেটা সিমেট্রিক। আমরা আসি প্রথমে R1 এর ক্ষেত্রে, এটা কি সিমেট্রিক? এটা হতেই পারে না, কারণ এটা a, b হয় না। এইটা নো স্যার। এইটা নো স্যার। এইটা 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 এটা হয় না, কারণ এটার মধ্যে কি আছে 1, 1, 1, 2, 2। এখানে খেয়াল করছো এই যে ডায়াগোনাল পজিশনে কিন্তু সেম ডায়াগোনাল পজিশনে কিন্তু সেম। আচ্ছা এইটা নাম হবে না। এইটাতে খেয়াল করো 2, 3 আছে, 3, 2 আছে, এতটুকু কিন্তু আমাদের স্যাটিসফাইড করেছে, এতটুকু স্যাটিসফাইড করেছে। এখন ভাবো এইটা আছে কত 4, 3, 4, 3 থাকা মানে আমার থাকার কথা 3, 4, কিন্তু 3, 4 এখানে নেই, নাই। তার মানে এটাও হবে না। হয় না। কিন্তু যদি একটা রিলেশন ধরো R8, আমরা এইভাবে লিখতাম যে 3, 2 আর হচ্ছে 2, 3, যদি এই রিলেশনটা থাকতো তাহলে কিন্তু R8 সিমেট্রিক হয়ে যেত। বুঝতে পারতেছি? জি স্যার। আচ্ছা এখন আসো এইটা দিয়ে আজকের মতন রাখি, কারণ ওই লাস্টের দিনটা আমরা নেক্সট দিনে করি, ঠিক আছে? এখন আসো অ্যাসিমেট্রিকের ব্যাপারটা হচ্ছে, অ্যাসিমেট্রিকে বলছে যে a, b থাকবে, এটা থাকতেই হবে, a, b থাকবে, বাট b, a এটা থাকা যাবে না। a, b exist belongs to হবে, a, b belongs to হবে, বাট হচ্ছে b, a exist হওয়া যাবে না। যেমন ধরো একটা রিলেশন হচ্ছে R9, এখানে শুরু দিলাম 2, 3, এইটার ক্ষেত্রে খেয়াল করো একটা রিলেশন দেওয়া আছে R9, 2, 3, এইটা কিন্তু অ্যাসিমেট্রিকের অন্তর্ভুক্ত হয়। 2, 3 মানে a, b আছে, বাট 3, 2 নেই, দ্যাট মিন্স আমরা এটাকে একটা অ্যাসিমেট্রিক রিলেশন বলতে পারি। বুঝাইতে পারতেছি? বুঝতেছো? তাহলে 3টা সূত্র আজকে মাথায় রাখো, বাকি 3টা ঠান্ডা মাথায় নেক্সট দিনে বুঝতে হবে, ওই 3টাই পরীক্ষায় আসবে। বাকি আর দুইটা স্যার। একটা সিমেট্রিক একটা আচ্ছা এইখানে স্যার রিফ্লেক্সিভ ও 4টা পড়া ফেলছি, Yes, sir. আচ্ছা আর 2টা আছে আমরা নেক্সট দেখি। স্যার অ্যাসিমেট্রিকের যে এক্সাম্পলটা দিলেন স্যার, এটা শুধু ফার্স্ট এলিমেন্ট যেটা থাকে মানে a, b এটার উপর ডিপেন্ড করবে। অ্যাসিমেট্রিকে স্যার তাহলে পাঁচটা হয়ে যাবে। a, b যদি বিদ্যমান থাকে অবশ্যই b, a ও থাকতে হবে। অর্থাৎ যদি 2, 3 থাকে মানেই হচ্ছে 3, 2 থাকতে হবে। এই রিলেশনে এই শর্তটা মানে, কিন্তু এই শর্ত এই পেয়ারটা মানছে না। এটা মানে হচ্ছে কি এখানে 3, 4 থাকা লাগবেই। যদি এই রিলেশনে 3, 4 থাকতো এখানে, তাহলে এইটা সিমেট্রিক হয়ে যেত, বাট আনফরচুনেটলি এই পার্টটা না থাকার কারণে এটা নট অ্যাসিমেট্রিক। এ মানে কিন্তু আবার নটই বোঝায়, এ অ্যাসিমেট্রিকের এ মিন্স মানে নট, ঠিক আছে? স্যার অ্যাসিমেট্রিক বলতে কি? আর অ্যাসিমেট্রিকে বলছি, অ্যাসিমেট্রিকের যে উদাহরণটা দিচ্ছেন এটা বুঝুন। আচ্ছা অ্যাসিমেট্রিকে বলছি যে a, b এক্সিস্ট হবে, বিলংস টু হবে, বাট b, a বিলংস করবে না। যেমন 2, 3 বিলংস করছে, a, b আছে, বাট এখানে কি b, আছে? অর্থাৎ 3, 2 এটা নাই, দ্যাট মিন্স এইটা হচ্ছে অ্যাসিমেট্রিক। 3,2 ছাড়া অন্য কিছু থাকতে পারে? হ্যাঁ, ওদের ক্ষেত্রে চেক করে দেখবো। যেরকম ধরো R10 একটা রিলেশন আমরা নিলাম, আচ্ছা এখানে আমরা ধরো 2, 3 নিলাম, তারপরে হচ্ছে মনে করো 2, 4 নিলাম,
তারপরে হচ্ছে 3, 4 নিলাম, এইগুলোর ক্ষেত্রে খেয়াল করো 2,3 আছে, 3,2 নেই, 2,4 আছে, 4,2 নেই, 3,4 আছে, 4,3 নেই। সো এটা অ্যাসেট। একটা যদি থেকে যেত এখানে 4,3, তখন বলতাম এটা নট অ্যাসেট। আসলে এটাতে কয়েকটা প্রবলেম সলভ করলে হয়ে যাবে। আচ্ছা আমি বলি, এইগুলো ওই যে ভিডিওর লিঙ্ক তোমাদের দিয়েছিলাম, ওইটার লাস্টের 6টা ভিডিও দেখে নিবা। প্রথম 6টা ভিডিওতে আমি 6টাকে বুঝিয়েছি, লাস্টের ভিডিওতে একটা প্রবলেম টেবিলের মাধ্যমে সলভ করে দিয়েছি। প্রথমে আমি 6টি রিলেশন বোঝানোর জন্য 6টা ভিডিও করেছি 3, 4, 5 মিনিট করে। লাস্ট ভিডিওটাতে একটা টেবিলের সাহায্যে, মানে পরীক্ষায় তো আসলে পরে বারবার লেখার ঝামেলা, একটা টেবিলে প্রকাশ করা যায়। একটা টেবিলের মধ্যে জাস্ট টিক চিহ্নের মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায়, লাস্টের ভিডিওটা দেখলে বুঝে যাবে। তবে প্রথমে আগে উপরের 6টা ভিডিও দেখে নিতে হবে। বুঝতে পারছো সবাই? তোমরা ওটা দেখো, দেখার পরে যদি কোনো প্রবলেম ফেস করো আসি, আর লাস্টের 2টা নেক্সট ক্লাসে আসি। ঠিক আছে? ঠিক আছে।